আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আহ, বাকিরা এখনো জয়েন করে নাই মনে হয়, একটু ওয়েট করি। হ্যাঁ, 2-4 মিনিট ওয়েট করি, দেখি সবাই জয়েন করো। তুমি একাই এখন জয়েন করছো। আর লাস্ট যে ছবিটা পাঠাইলাম 18 থেকে 27, একটু দেখো তো ম্যাথগুলা। তা আমার একটা প্রবলেম ছিল, বলি স্যার। হ্যাঁ, প্রবলেম থাকলে বলো, সমস্যা কি? ওনার দেয় কি অন্য অধ্যায়ের কি সমস্যা? স্যার, একটা তামাকের মধ্যে মানে একটা চামচ চিনি, সরি, কথা আটকে চায়ের আটকে পাতা আসছে। আর কি। হ্যাঁ, কি? স্যার, একটা চামচ চায়ের ইয়া নিলে নাকি স্যার মানে সারা পৃথিবীর যত মানুষের গড় আছে সবার সমান হয়। স্যার এটা কিভাবে, অঙ্কটা তো সবকিছুতে বুঝি, কিন্তু স্যার আমরা কিভাবে স্যার এটা তৈরি হলো লজিক্যালি কি এত বড় লজিক্যালি যে লজিক্যালি বুঝতেছো না, তাই না? আচ্ছা দেখো, বিষয়টা না না হচ্ছে ওই স্যার। অঙ্কটার মধ্যে যে 1 চা চামচ পরিমাণ কি প্রোটনের কথা বলা হয়েছে না নাকি নিউট্রন? হ্যাঁ হ্যাঁ টোটাল। প্রোটন, 1 চা চামচ প্রোটন। ওইখানে 1 চা চামচ প্রোটন মানে পুরো 1 চা চামচ প্রোটনই, মানে ওইখানে আর কোনো ধরনের ফাঁকা জায়গা থাকতে পারবে না। প্রোটন থেকে প্রোটনের মাঝখানে কোনো ফাঁকা জায়গা থাকতে পারবে না। এখন সিম্পল একটা হিসাব চিন্তা করো, একটা বয়শূন্য র যে আমরা লিখি, বয়শূন্য র, তো ওই রয়ের নিচে যে ছোট্ট একটা ফোঁটা থাকে, ফোঁটাটা যে কালি দিয়ে তৈরি হয় বা যে কালিটা আমরা ব্যবহার করি, প্রিন্টে যে কালিটা ব্যবহার করা হয়, সেই কালিটা যদি কার্বনের হয়, তাহলে সেই পয়েন্টের মধ্যে কতগুলা তোমার কার্বন পরমাণু থাকতে পারে? প্রায় 25,000 কোটিটা কার্বন পরমাণু থাকতে পারে ওই রয়ের ফোঁটাটার মধ্যে। 25,000 কোটি, চিন্তা করো ওই একটা জায়গার মধ্যে। তো 25,000 কোটি কার্বন পরমাণু আছে, ভালো কথা। কিন্তু এই কার্বন পরমাণুর মধ্যে কি আছে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন ঘুরতেছে। এখন ইলেকট্রনের যে কক্ষপথগুলো আছে, তাদের মাঝখানে যে অধিকাংশ জায়গাটাই কিন্তু ফাঁকা, তাই না? ইভেন তাদের যে সত্যি কথা বলতে নিউক্লিয়াসের ব্যাসার্ধ পুরা পরমাণুর ব্যাসার্ধের তুলনায় কম করে হলেও 1000 গুণ ছোট। কথাটা বুঝতে পারছো? সো আমরা যে ছবিতে যেভাবে আমরা বইয়ে বা বিভিন্ন অ্যানিমেশনের মাধ্যমে পরমাণুর যে ফিগারটা দেখি, যে মাঝখানে বড় করে নিউক্লিয়াস দেখায়, পরমাণু সাপেক্ষে বেশ ভালোভাবে স্পষ্ট করে যেটা বোঝা যায়, প্র্যাকটিক্যালি সেটা একেবারে টাইনি। যদি প্র্যাকটিক্যালি ছবিটা আমরা মানে স্কেলিং করে আঁকতে পারতাম, তাহলে ব্যাপারটা হয়তো যে পরমাণুর সাইজের তুলনায় নিউক্লিয়াসটা আঁকলে নিউক্লিয়াসকে চোখে দেখা যাওয়ারই কথা না। তাহলে চিন্তা করো, একটা বয়সন্যারের ফোটার মধ্যে 25,000 কোটি কার্বন পরমাণু আছে, বাট তারপরে ওই পরমাণুর ভেতরেও প্রায় সব জায়গায় ফাঁকা। তুমি চাইলে, তুমি যদি পরমাণুর সাইজের কেউ হইতা, তাহলে তুমি চাইলে পরমাণুর মধ্যে দিয়ে হাঁটাচলা করে ঘুরে আসতে পারতাম। তুমি কোনো ইলেকট্রন প্রোটনের সাথে কখনো তোমার ধাক্কা লাগতো না। কথাটা বুঝতে পারছো? সো এখন যখন তোমাকে 1 চা চামচ প্রোটনের কথা বলা হয়েছে, ওইখানে শুধু 1 চা চামচ প্রোটনই আছে, সেখানে কোনো বিন্দুর মাত্র ফাঁকা স্থান নাই। আর যদি না থাকে, তাহলে ওই 1 চা চামচ প্রোটনের ভরই আসলে আমাদের পুরো পৃথিবীর সমান বা আরো বেশি হইতে পারে। বুঝতে পারছো ঘটনাটা? স্যার এই তাহলে হচ্ছে, তো আমাদের সম্ভব না এত বড় ওজনকে না না, ওটা ঘরটাকে দূরে সম্ভব, রাখা। ওটা প্র্যাকটিক্যালি সম্ভব না। ওটা ম্যাথমেটিক্যালি চিন্তা করলে একটা ক্যালকুলেশন দেখাচ্ছে যে এটা এরকম হবে আর কি, যদি আমরা সব প্রোটনকে এইভাবে রাখতে পারতাম, বাট সেটা তো পসিবল না। বুঝতে পারছো? এই আর কি। আর 1 চা চামচ প্রোটন মানে বুঝতেছো এখানে কত হাজার হাজার লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন কোটি 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 মানে প্রোটন আটানো সম্ভব 1 চা চামচের মধ্যে, এবং সেটা আসলে ওয়েটটা হিউজ হবে, তাতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, তো যাই হোক, আজকে আসলে খুব হারি আপ করে তোমাদের ক্লাসটা নেওয়া, আমি আসলে একটু পারিবারিক কারণে খুব ব্যস্ত থাকার কারণে গতকালকেও নিতে পারিনি, আজকেও ভাবছিলাম নিতে পারি কি পারি না, পারি কি পারি না। তারপরে ভাবলাম যে শেষ করে বসে থেকে লাভ নাই, আমাদের যেহেতু এখন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিং আছে, মূলত কাজটা এখন তোমাদের। আচ্ছা, বাই দ্য ওয়ে, তো শুরু করা যাক। মাফি, নিলয় আর শিফা, বাকিরা কি কই গেছে আজকে? সন্ধ্যার সময় কি কেউ সবাই কই থাকে? আচ্ছা, একটু আপডেট দাও দেখি সবাই আমাকে। সবাই কি এখানে নোট খাতা কমপ্লিট করছো? মাফি, তোমার নোট আমি তো এখনো পাইলাম না। মাফি কি নোট খাতা করছো? করো নাই? স্যার বলুন স্যার। তাইলে আর হবে না। আমিও তাইলে এরপর থেকে বলবো যে পড়াবো আর পড়াবো না, ঠিক আছে? এভাবে করলে আসলে হবে না, কারণ পিছিয়ে যাবা। পড়বো, করবো, খাবো, যে দুনিয়াতে এই কথা বলছে তার ওই যে কাজগুলো কোনোদিনও আর হয় নাই, ঠিক আছে?
ঠিক একইভাবে ওই যে পরীক্ষায় যখন পাশ করবা, আমি বলে দিলাম, তুমি যেহেতু বলছো করবা, তুমিও পরীক্ষায় পাশ করবা, করা হয়ে উঠবে কিনা আমি জানি না। এখন পাশ বলতে আসলে আমার কাছে কিন্তু 33-এ পাশ না। পাশ করার জন্য নিশ্চয়ই কেউ তোমরা পড়তেছো না, রাইট? ভালো রেজাল্টের জন্য পড়তেছো। ভালো রেজাল্টের ধারে কাছেও আসবে না টাইম টু টাইম কাজগুলো না করলে। আচ্ছা, নির্ণয় মনে হয় জমা দিছিলা না? নির্ণয় কি করছো? আচ্ছা, শিফা জমা দিছিলা? হ্যাঁ, শিফাও মনে হয় জমা দিছিল। ওকে, বাকিদেরটা পাই নাই। এখন কি করব, মাত্র 3 জন আসো, ক্লাস কিভাবে কি শুরু করব বলো তো দেখি। আচ্ছা, আস্তে আস্তে আলোচনা আগাতে থাকি। তো দেখো, তোমরা স্লাইডে যেগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে মোটামুটি যত ধরনের সূত্র আছে, এই সূত্রগুলোর সাথে তোমরা পরিচিত। তবে খেয়াল করলাম একটা জিনিস তোমাদেরকে আমার পড়ানো হয় নাই, সেটা হচ্ছে ঘাত বল। ঘাত বল কি পড়াইছি? আমরা তো ঘাত বল পড়ি নাই। ঘাত বল হচ্ছে এই যে এটা হচ্ছে ঘাত বলের সূত্র। তো ঘাত বলকে প্রকাশ করা হয় তোমার জে দ্বারা। এই যে এটা জে ঘাত বল জিনিসটা কি? ঘাত বলটা হচ্ছে এই জে ইকুয়াল টু এফ টি, এইটাই হচ্ছে ঘাত বলের মূল সংজ্ঞাটা। এটা এফ হচ্ছে বল আর টি হচ্ছে সময়। যখন কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হয়, তখন প্রয়োগকৃত বল আর যতক্ষণ ধরে বলটা প্রয়োগ করা হয়েছে সেইটার গুণফলকে আমরা বলি ঘাত বল। হ্যাঁ, তো এখন এই ঘাত বল জিনিসটা মানে আলাদাভাবে বল আর সময়টাকে গুণ করার উদ্দেশ্যটা কি? এটা উদ্দেশ্যটা হচ্ছে যে এই ঘাত বলের দ্বারা আসলে কোনো একটা অবজেক্টের উপর কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করলে তার ইম্প্যাক্টটা কেমন হবে তার একটা আইডিয়া পাওয়া যায়। যেমন খেয়াল করে দেখো, তুমি যদি সাপোজ হাত দিয়ে কোনো একটা বলকে ছুঁড়ে মারো, সেটা যতটা দূরে যায় বা যত দূরে যাবে, তুমি যদি সেই বলটাকে একটা ক্রিকেটের ব্যাট দিয়ে ধাম করে বাড়ি মারো, সেটা কিন্তু অনেক দূরে যাবে, রাইট? এটাই দেখি আমরা, রাইট? কেন হয়? কারণ তুমি যখন ব্যাট দিয়ে বলকে পিটাও, তখন আসলে সেখানে ঘাত বলের মানটা অনেক বেশি হয়। সেখানে বলটা অনেক বেশি এবং সময়টা যদিও সেখানে কম, কিন্তু ওই কম সময়ের মধ্যে যথেষ্ট পরিমাণে বলের উপর প্রয়োগ হয়, ঠিক আছে, ব্যাট দ্বারা। সো এই জন্য ওই বলের যে অ্যামাউন্ট তার সাথে তার যে সময়টা, সেই সময়টা আমরা মাল্টিপ্লাই করে যে জিনিসটা পাই সেটাকে আমরা বলি ঘাত বল যে। তো এখন এই সূত্রটা কথা তো বুঝছি নাকি? তো জি ইকুয়াল টু এফ টি। তো এই ঘাত বল ক্যালকুলেশন করে দেখা গেছে এই ঘাত বল হচ্ছে আসলে আমাদের ভরবেগের পরিবর্তনের সমান। এটা কিভাবে আসছে? এটা সিম্পলি আমরা যে নিউটনের সেকেন্ড ল পড়ছি, যে কি ছিল আমাদের সেকেন্ড লটা? আমাদের সেকেন্ড ল ছিল তোমার এফ ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ বাই টি। এখন টিটাকে এই পাশে যদি পাঠায় দাও, তাহলে তো এই পাশে ঘাত বল চলে আসতেছে, রাইট? সো এখান থেকে আসছে জে ইকুয়াল টু হচ্ছে এফ টি ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ, বা এটাকে আমরা ডেল পিও বলতে পারি। ডেল মানে হচ্ছে কোনো কিছুর সামনে ডেল কথাটা বোঝানোর প্রাথমিক মিনিং হচ্ছে পরিবর্তন। তাহলে পি হচ্ছে ভরবেগ, তাহলে ডেল পি মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন। সো ঘাত বল জিনিসটা তোমাদের লাগতে পারে, ঠিক আছে? আর বাকি যে সূত্রগুলো আছে এগুলোর সাথে তোমরা মোটামুটি সবাই পরিচিত, আমার মনে হয় না আর কোনো এখানে মানে আর কোনো কিছু আছে যেটা তোমরা পারো না। ওকে, ফাইন। আচ্ছা, সো কারো কি কোনো, এখন বলো, কারো কি কোনো প্রশ্ন আছে বিগত ক্লাসের বেসিসে বা ম্যাথগুলো করতে গিয়ে কারো কোনো প্রবলেম ফেস করতে হয়েছে? এনিওয়ান? স্যার ওই দিন স্যার 90 কেজি আর 50 কেজি ওজনের পরের দুইটা বস্তুর কথা বলা হয়েছিল না প্রতিবেলের? হ্যাঁ হ্যাঁ, ওটা শেষ হয়ে গেল না আলোচনা নাকি? স্যার ওইখানে স্যার টান বল কতটুকু কাজ করে স্যার এটা একটু আবার বলবেন? টান বল হচ্ছে, আচ্ছা পরের স্লাইডে যাই। আজকে এই ম্যাথগুলো দিছি, খেয়াল করছো? আমি এখানেই লিখতেছি পাশে। টান বলটা, সুতার উপর যে টান বলটা, সেটা যদি তুমি ক্যালকুলেশন করো, এক পাশে হচ্ছে 90 কেজি, ওটার ওজনটা বের করো, আরেক পাশে হচ্ছে 40 কেজি, তাই তো? তাহলে 90, হ্যাঁ স্যার, 90 ইন্টু 9.8, এটা হচ্ছে ওজন এক পাশে বল, প্লাস 40 ইন্টু 9.8, এইটা হচ্ছে দুইটা যোগ করলে, মানে দুই প্রান্তে বস্তু দুইটার ওজন যোগ করলে আজকে তুমি সুতার টোটাল টান বলটা পাচ্ছ। বুঝতে পারছো? তাহলে মানে এই 90 কেজি বর্গেও সুতাটা 1274, মানে 19 into 9.8 প্লাস 40 into 9.8 এতটুকু টান বলে টান দিবে না? না, টান দিবে এটা বলা ঠিক হবে না। ও হচ্ছে এখানে তুমি যেটা বলবা যে
বস্তুটাকে, এই বস্তুটাকে 90 কেজি ভরের বস্তুটাকে তার যে ওজন সেই বলেই সে প্রতিক্রিয়া দিচ্ছে। 40 কেজি ভরের বস্তুটার যে ওজন সেই ওজনের বিপরীত সমান পরিমাণ প্রতিক্রিয়াই সে পাচ্ছে উপরের দিকে, ঠিক আছে। কিন্তু যদি সুতার ভেতর, সুতার অভ্যন্তরীণ টান চিন্তা করো, তখন দুইটাকে যোগ করতে হবে, কারণ ওই সুতার উপর দুইটা ওজনই তো একই সাথে তাকে টানতেছে, রাইট? কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। এই আর কি। কি কোনো সমস্যা এটা নিয়ে, ম্যাথমেটিক্যাল কোনো Right. প্রবলেমে পড়ছো? সুতার মধ্যে স্যার 90 কেজি মানে যদি দুটো যোগ করা হয় তাহলে 1274 আসে। তাহলে 1274 বলে তার উপরের দিকে যদি টান দেয় তো নিচের দিকে স্যার সুতার মধ্যে দিকে আসতে করে 1274 কি তুমি টোটালটা হিসাব করছো না নাকি? টোটাল, হ্যাঁ, 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 total টা। ঠান্ডা মাথায় চিন্তা করো, 1274 নিউটন ফোর্স, এইটা বলা হইতেছে না যে 90 কেজি ভরের বস্তুর উপর কাজ করতেছে। এখানে শুধুমাত্র সুতাটার উপর দুই দিক থেকে ওই ওজনটা যোগ করার কারণে তুমি যে 1298 নিউটন পাইছো, এই পরিমাণ টানটা সুতার উপর কাজ করতেছে। বাট সুতার দুই প্রান্তে থেকে এক প্রান্তে ওই 90 কেজি ভরের বস্তুর যে ওজন আসে সেই ওজনেই সে উপরের দিকে টানতেছে, আর আরেক প্রান্তে 40 কেজি ভরের যে বস্তু আছে সেই ওজনেই সে উপরের দিকে টানতেছে। সো দুই দিক থেকে বস্তুগুলোর ওজনের সমপরিমাণ টান বলে উপরের দিক থেকে অনুভব হবে অ্যাজ এ ক্রিয়া, সরি কি বলছি, অ্যাজ এ প্রতিক্রিয়া, ঠিক আছে। তো এইভাবে ভাবার কোনো সুযোগ নাই। তুমি যেটা ভাবতেছো তাহলে তো বস্তুর ওজন 90 কেজি, যেটার যে নিচের দিকে ওজন তার থেকে তো বেশি বলে টানতেছে, তুমি এটা ভাবতেছো না নাকি? জি স্যার। এইটা ভাবতে পারবা না তুমি। এখানে 1274 হচ্ছে সুতার উপর টোটাল নিট টান। এখন এই দুইটা টান তো সে একজনের উপর প্রয়োগ করতেছে না, ওই টান দিয়ে তো সে শুধু 90 কেজি ভরের বস্তুটাকে ধরে আছে তা না, তাকে তো 40 কেজি ভরের বস্তুটাকেও সাপোর্ট করতে হচ্ছে না? তাহলে তুমি শুধু 90 কেজি ভরের বস্তুর উপর টোটাল 1274 নিউটন বল চাপা দিতে পারো? বুঝতে পারছো? বোঝা গেছে? আচ্ছা ফাইন। আর কারো কোনো প্রশ্ন আছে? তো লিফটের ক্ষেত্রে তাহলে কি এটাই হবে? লিফটের ক্ষেত্রে আচ্ছা ভালো কথা, লিফটের লিফট নিয়ে কথা বললে ওইভাবে আলোচনা করে যে লিফটের ক্যালকুলেশন তোমরা কিভাবে করবা, সো ওই ব্যাপারে একটু আলোচনা করা যাক, ঠিক আছে। দেখো, তোমরা মাথা থেকে লিফট শব্দটা ভুলে গিয়ে একটা বস্তু চিন্তা করো। লিফট তো একটা বস্তুই নাকি, তাই না? সো ধরো যে আমাদের লিফট যখন নর্মালি ওঠানামা করে তখন আসলে আমাদের কোনো সমস্যা হয় না, বা লিফটে আমাদের কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম হয় না। প্রবলেমটা হয় যখন আমাদের বলা হয় যে লিফটটা উপর থেকে নিচে দড়ি ছেড়ে নিচে পড়ে গেছে, বা উপর বা নিচে ওঠার সময় কোনো একটা ত্বরণে বা কোনো একটা মন্দনে নামতেছে সেইটা। আচ্ছা, এখন এই যে বস্তুটা ধরো, এটাই তো লিফট আমাদের। এখন লিফট একটা মুক্তভাবে পরন্ত বস্তু, চিন্তা করো আপাত দৃষ্টিতে যে লিফটের মধ্যে কোনো দড়ি টড়ি নাই, ওটা যে কোনো দিকে যেভাবে মুভ করে। তাহলে নর্মাল সেন্স আমাদের কি বলে, এই বস্তুটা শূন্যে ভাসতেছে, এটাকে যদি আমরা ছেড়ে দেই এটা আর কি হবে? এটা নিচের দিকে গতিশীল হবে না নাকি? জি স্যার। আচ্ছা, এখন তার ত্বরণ কত হবে? জি ত্বরণ হবে। জি ইকুয়াল টু হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এখন ধরো লিফটের ভেতর তুমি আসো, লিফটটা জি ত্বরণেই নিচে পড়তেছে, মানে মুক্তভাবে পড়লে যেভাবে পড়ে সেভাবে নিচে পড়তেছে। এখন তুমিও তো আসলে নিজেকে একটা মুক্তভাবে পড়ন্ত বস্তু চিন্তা করতে পারো। ধরো তুমি লিফটের ভেতর নাই, লিফট থেকে লিফটের মাঝখানে কোনো এক 10-20 তলা উপরে নিয়ে গিয়ে তোমার লিফট থেকে বাইরে ধাক্কা দিয়ে ফালায় দিছে। তো যখন তুমি লিফট থেকে বাইরে আসো, ধরো তুমি বাইরে এখানে আসো, তোমার আর লিফটের মধ্যে কোনো পার্থক্য আছে? তুমিও কি জি ত্বরণেই নিচে পড়বা না? জি স্যার। আচ্ছা, এখন একটু চিন্তা করো, জি ত্বরণে তুমি নিচে কেন পড়ো? তুমি পড়ো কারণ অভিকর্ষ বল তোমাকে টানতেছে, রাইট? তো ওই বলের প্রভাবে তোমার মধ্যে ত্বরণ হইতেছে। এখন যদি তোমাকে মুক্তভাবে ছেড়েই দেই, তুমি বলের প্রভাবে যদি তুমি জীব ত্বরণের নিচে নামতেই থাকো, তাহলে তুমি কি তখন মাটিকে স্পর্শ করো বা মাটিতে কোনো আঘাত করতে পারো বা কোনো বল অনুভব করতে পারো? নিশ্চয়ই পারো না। এখন সেম একই জিনিস চিন্তা করো, এখন লিফটটা মুক্তভাবে নিচ থেকে নিচে পড়তেছে,
লিফটটা মুক্তভাবে নিচের দিকে পড়তেছে, তুমি লিফটের ভিতরে। তো এখন লিফট চলতেছে কত ত্বরণে? জি ত্বরণেই নামতেছে, রাইট? এখন তুমি তুমি যদি লিফট মনে করো তুমি লিফটের ভিতরে নাইও, তুমি যদি নর্মালি মুক্তভাবে পড়তে থাকো, তুমি কি জি ত্বরণের বেশি ত্বরণে নামা তোমার পক্ষে সম্ভব? না স্যার। না স্যার। সম্ভব না কিন্তু, ঠিক আছে। আচ্ছা 2-3 জন আরো জয়েন করলো, বুঝতে পারছি টাইমটা একটু পিছিয়ে দিলে ভালো হতো, বাট আমার ব্যস্ততার কারণে হয়তো পারলাম না। আচ্ছা যাই হোক, যেটা ছিল বলতেছিলাম, তাহলে একটু চিন্তা করো, যারা মাত্র জয়েন করলা তাদের জন্য আমি জাস্ট কথাটা রিপিট করতেছি আবারও। একটা লিফট ধরো দড়ি ছিঁড়ে নিচের দিকে মুক্তভাবে পড়তেছে, মুক্তভাবে পড়ার কারণে সে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিচের দিকে পড়তেছে। এখন লিফটের ভিতরে তুমি আসো, তো তোমাকেও যদি আমি বাইরে নিয়ে মুক্তভাবে ছেড়ে দিতাম, তাহলে তুমিও তো জি ত্বরণেই নিচে নামতা, এর বেশি ত্বরণে তো নিচে নামা তোমার পক্ষে সম্ভব না, রাইট? তো তুমি যখন লিফটের ভেতরে আসো, লিফটও জি ত্বরণের নিচে নামতেছে, এখন তোমারও পক্ষে সর্বোচ্চ জি ত্বরণের নিচে নামা সম্ভব। তাহলে তুমি কি টেকনিক্যালি তুমি কি মেঝের মাটিতে লিফটের যে ফ্লোরটা আছে সেখানে তুমি কোন রকম ধরতে পারবা সেটাকে? তুমি একই সাথে পড়বা না জিনিসটা? তো তাহলে লিফটও জি ত্বরণে পড়তেছে, তোমার পক্ষেও জি ত্বরণের বেশি যাওয়া সম্ভব না, তাহলে তুমি কি আসলে লিফটের মেঝেতে কোনো পরিমাণ বল প্রয়োগ করতে পারবা আসলে কখনো? কি মনে হয়? কখনো পারবা না। সো নরমালি হ্যাঁ বলতেছি, লিফটটা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে নিচের দিকে পড়ে যাইতেছে, তুমি লিফটের ভিতরে আসো। তো ধরো তুমি লিফটের মাটিতে নাই, তুমি লিফটের মাঝামাঝি একটু কোনোভাবে শূন্যে ভাসতেছো, সামহাও শূন্যে ভাসতেছো। তো হঠাৎ করে সবকিছু কাজ করা শুরু করছে, অভিকর্ষ ত্বরণ কাজ করা শুরু করছে, গ্র্যাভিটি কাজ করা শুরু করছে, লিফট জি ত্বরণের নিচে নাইমা যাইতেছে। এখন তুমিও তো আসলে একটা পরন্ত বস্তুই ইন দ্যাট কেস, রাইট? তো তুমিও তো নিচের দিকে জি ত্বরণেই নামবা, নাকি এর বেশি ত্বরণে তোমার পক্ষে নামা সম্ভব? কোনো বস্তুই তো জি ত্বরণের বেশি ত্বরণে নিচের দিকে নামতে পারে না। তাহলে লিফট যেমনে দৌড়াইতেছে তুমিও সেমনিই দৌড়াইতেছো, ব্যাপারটা অনেকটা এইরকম। তো তাহলে তোমার পক্ষে কোনোদিন লিফটকে ধরা বা লিফটের মেঝেতে ধাক্কা দেওয়া সম্ভব হবে? হবে না। সো তার মানে টেকনিক্যালি তুমি আসলে লিফটের মেঝেতে কোনো ধাক্কা দিতে পারতেছো না বলে, তোমার পায়ে পা দিয়ে তুমি লিফটের মেঝেতে কোনো ক্রিয়া দিতেছো না বলে, তুমি পায়ে কোনো প্রতিক্রিয়াও পাবা না, যেটাকে আমরা ওজন হিসেবে চিন্তা করি। বুঝতে পারছো? তোমার হাতে যদি আমি ভারী একটা কিছু ধরায় দেই, বা মনে করো আমার ইদানিং খুব একটা ভুঁড়ি হইতেছে, আস্তে আস্তে ভুঁড়ি ছিল আবার কমে বাড়ে, যখন ভুঁড়িটা বাইরে যায় তখন কি আমার অনেকক্ষণ দাঁড়া থাকতে কষ্ট হয়। কেন? কারণ আমার ওজন বেশি হওয়ার কারণে ক্রিয়া বেশি দেই, প্রতিক্রিয়াটাও বেশি পাই, ও প্রতিক্রিয়াটাই আমাদেরকে কষ্ট দেয়, ঠিক আছে? তো তুমি তো লিফটের মেঝেতে কোনো ক্রিয়াই দিতে পারতেছো না, কারণ তোমার সাথে সাথে লিফট ধরে চলে যেতেছে, রাইট? এখন তুমি ক্রিয়া দিতে পারতেছো না, তুমিও প্রতিক্রিয়াও পাবা না, তাহলে তোমার কি কোনো নিজের কাছে ওজন অনুভব করতে পারবা? তুমি পারবা না। এই জন্য লিফটের মেঝে লিফট যদি মুক্তভাবে পড়তে থাকে তাহলে আমরা কোনো ওজন পাবো না। এখন মনে করো কোনোভাবে কোনো কারণে লিফট 9.8 মিটার পার সেকেন্ড ত্বরণে নামতেছে না, ঠিক আছে? ধরো লিফটটা তোমার কত ত্বরণে নামতেছে, ধরো সাপোজ লিফটটা ধরো কত 5.9 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণের নিচের দিকে নামতেছে। তো এটা হচ্ছে লিফটের ত্বরণ, খেয়াল করো, এটাকে আমরা এ দিয়ে প্রকাশ করতেছি। আচ্ছা, তো তুমি তো লিফটের ভিতরে আছো, তোমার ত্বরণ কত? তোমার ত্বরণ হচ্ছে 9.8, তাই তো? এখন 5.9 থেকে 9.8 বিয়োগ দিলে কত থাকে? 3.9 3.9 থেকে 5.9 দিলে ধরো আমি একটু মাথার মধ্যে এইগুলার প্যাচ না লাগে সহজ করে দিলাম। 9.8 তো ধরো লিফটের ত্বরণ হচ্ছে সাপোজ 4.8, তাহলে 4.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে লিফটটা নিচে নামতেছে। সাপোজ তোমার ত্বরণ কত? 9.8, তাই না? মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই যে আমরা বলতেছি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এই যে 4.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা কাদের সাপেক্ষে?
লিফটের বাইরে দাঁড়ায় আছে এমন একজন অবজারভারের সাপেক্ষে, রাইট? যেমন আমরা লিফটের বাইরে থেকে লিফটের ভেতরের ঘটনা দেখতেছি, আমাদের কাছে লিফটের ত্বরণ 4.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর ব্যক্তিটা সব 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারে নামতে পারবে। বাট একটু চিন্তা করো, লিফটে থাকা ব্যক্তিটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে ত্বরণে নিচে নামতে চায়, কিন্তু লিফট কত ত্বরণে নামতে চায়? 4.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারে। তাহলে কি তুমি এইখানে লিফটের মেঝেতে তুমি কি বল প্রয়োগ করতেছো না আসলে? কারণ তুমি যেভাবে নামতে চাও, যে ত্বরণে লিফট তো সেই ত্বরণে নামে নাই, তাহলে তুমি কি লিফটের মেঝেকে ডেফিনেটলি পুশ করবা না? এখানে করবা কি না? Yes, sir. অবশ্যই করবা। বাট বিষয়টা হচ্ছে লিফট তো আর একদম স্থির না, জিরো মানে দাঁড়ায় নাই। লিফট যদি দাঁড়ায় থাকতো তাহলে তোমার উপর ত্বরণ, তুমি পুরো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের কারণে যে ওজনটা ফিল হয় সেটাই ফিল করবা। মানে লিফট দাঁড়ায় থাকলে তুমি ফিল করবা W = mg, পুরা জি ফিল করবা। বাট লিফটটা তো এখন ত্বরণে আছে, তার একটা ত্বরণের ভ্যালু আছে। তাহলে তুমি কি এই অবস্থায় লিফটের ভেতরে পুরা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ফিল করবা, নাকি এর চেয়ে কম ফিল করবা? অবশ্যই কম ফিল করবা। কতখানি কম ফিল করবা বলো তো? লিফটের ত্বরণ যতখানি ততখানি কম ফিল করবা না, নাকি? একটু মাইনাস করতে হবে আমার তো মনে হয়। রাইট, অ্যাবসলিউটলি রাইট। তো এই অবস্থায় তুমি যদি তোমার লিফটের ভেতরে তোমার ওজনটা চিন্তা করো, ওজনটা বা ত্বরণটা যদি চিন্তা করো, লিফটের ভেতরে তোমার অ্যাকচুয়াল অভিকর্ষ ত্বরণের মানে যেটা এফেক্টিভ, যেটা তুমি ফিল করতে পারবা, সেটা হচ্ছে 9.8 মাইনাস 4.8, রাইট? তার মানে তখন লিফটের ভেতরে লিফটটা এই ত্বরণে গতিশীল থাকা অবস্থায় সূত্র অনুযায়ী তুমি যে ওজনটা ফিল করবা সেটা হচ্ছে W = mg, বাট জি এর সাথে জি থেকে এ বিয়োগ হবে। কথাটা কি বোঝা গেছে? এই হচ্ছে তোমার সূত্র। এবং জি থেকে এ বিয়োগ দিলে যেই ত্বরণটা পাবা সেটা ডেফিনেটলি 9.8 এর থেকে কম হবে। সো তার মানে তখন তুমি কি লিফটে নিজেকে হালকা অনুভব করবা না ভারী অনুভব করবা? অবশ্যই হালকা। হালকা। এখন হালকা। হিসাবটা কিভাবে হবে সেটা তো বুঝে গেছি, বুঝতে পারছি? আচ্ছা, জি স্যার। গেল এই বিষয়। এখন চিন্তা করো উল্টা, লিফট উপরের দিকে উঠতেছে, উপরের দিকে ধরো লিফটটা 4.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উঠতেছে। এখন তুমি যাইতে চাও নিচের দিকে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, লিফট তোমাকে নিয়ে যেতেছে উপরের দিকে 4.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে। তাহলে কি তোমার কাছে আপাত দৃষ্টিতে ত্বরণটা কি হবে তখন? তুমি লিফটের মধ্যে যে পরিমাণ বল নরমালি প্রয়োগ করতে, এখন কি তার থেকে আরো বেশি প্রয়োগ করতে হবে না? কারণ লিফট তোমাকে ত্বরণ দিয়ে উপরে উঠে নিয়ে যেতেছে, মানে লিফট তোমাকে ফোর্স দিচ্ছে। বল প্রয়োগ করলে তো ত্বরণ হয়, বল প্রয়োগ না করলে ত্বরণ হতো না। তো লিফট তোমাকে তোমার ওজনের চেয়ে বেশি, আরো তুমি তোমার ওজন ধরো 10 নিউটন, তুমি 10 নিউটন ক্রিয়ার বিনিময়ে 10 নিউটন প্রতিক্রিয়া পাইতেছো। এটা কখন? যখন লিফটটা এমনি দাঁড়ায় আছে। বাট এখন লিফট উপরের দিকে তোমাকে আরো ঠেলতেছে। তাহলে আলটিমেটলি তুমি যে প্রতিক্রিয়া বলটা বা মাটি থেকে লিফটের ফ্লোর থেকে উপরের দিকে ঊর্ধ্বমুখী যে বলটা ফিল করবা সেটা কি আরো বেশি হবে না? তোমার নিজের ওজনের প্রতিক্রিয়ার চেয়েও বেশি হবে না? কথাটা বুঝতে পারছি সবাই? জি স্যার। তাহলে ইন দ্যাট কেসে যদি লিফটটা উপরের দিকে ওঠে, তখন তোমার ওজনটা যদি আমি চিন্তা করি m ইন্টু জি আর এ, তখন তোমার ত্বরণের সাথে লিফট যে ত্বরণে তোমাকে উপরে উঠাইতেছে সেইটা যোগ করতে হবে না? জি স্যার। সো এইটা হবে যখন স্যার, এগুলো তো সবগুলাই হ্যাঁ বাইরের বস্তুর সাপেক্ষে, মানে স্যার আমরা যেগুলো ধরে নিছি, আমরা যেগুলো ধরে নিছি, মানে প্রশ্নটা ক্লিয়ার না। মানে এগুলো কি বাইরের বস্তুর সাপেক্ষে না? বাইরের মানে বস্তুর P+A সাপেক্ষে মানে নাকি যে লিফটের সাপেক্ষে? লিফটের সাপেক্ষেই। মানে তুমি লিফটের ভিতরে বসে থেকে যখন লিফট উপরের দিকে যাবা, তোমার অ্যাকচুয়াল ওজন যা তার থেকে তুমি এই ওজনটা ফিল করবা, এই এক্সট্রা ওজনটা ফিল করবা। বুঝতে পারছো? জি স্যার। আর লিফট যখন নিচের দিকে নামবে এই হালকা ওজনটা তুমি ফিল করবে, কম ওজনটা। তোমার ওজনটা হবে এত। লিফট নিচের দিকে নামলে ওজন তোমার হবে এইটা, আর উপরের দিকে উঠলে ওজন হবে এইটা। সূত্র জাস্ট সিম্পল। লিফট যদি নিচের দিকে নামে লিফটের ত্বরণও যোগ করতে হবে। তবে হ্যাঁ, কথা আছে কিন্তু, লিফট যদি সুষম বেগে নিচের দিকে নামে তাহলে কি লিফটের কোনো ত্বরণ আছে? না স্যার, ত্বরণ নেই। তখন তোমার ওজন তুমি কি হালকা ফিল করবা? স্যার একটু
হালকা ফিল করবা না, একটু হালকা, তুমি নরমাল ওজনই ফিল করবা। আবার যদি লিফট উপরের দিকে সুষম বেগে উঠতে থাকে তাহলে কি তুমি বেশি ওজন ফিল করবা? তাও বেশি ওজন ফিল করবা না, কারণ লিফট সুষম বেগে উপরের দিকে উঠতেছে। লিফট তোমার উপর কোনো এক্সট্রা উপরের দিকে ত্বরণ ঘটাইতে পারে নাই, তাই ও তোমাকে কোনো এক্সট্রা বল দিতে পারে নাই। এই জন্য লিফট যদি সুষম বেগে উপরে ওঠে বা সুষম বেগে নিচে নামে, তুমি স্বাভাবিক ওজনই ফিল করবা। তোমার সমস্যা হবে তখনই যখন লিফটের মধ্যে ত্বরণ বা মন্দন থাকবে। হ্যাঁ, প্রথম কিছুটা ওজন মানে অনুভব করানো যাওয়ার কারণ হ্যাঁ। প্রথম যখন বেগ প্রাপ্ত হবে তখন তো স্যার বল ত্বরণ প্রয়োগ হবে, করবে এখানে। তখন ত্বরণ হবে। লিফটটা যখন দাঁড়ায় আছে, হঠাৎ করে লিফটটা উপরে ওঠা শুরু করলো, তো একটা কন্টেম্পোরারি একটা লিমিটেড টাইমের মধ্যে টেম্পোরারি টাইমের জন্য কিন্তু তার ত্বরণ হইতেছে। ওই সময় তুমি নিজেকে ওজন অনুভব করবে, এবং এই জন্য এটাই ঘটে। দেখবা লিফটে ওঠার পর লিফট উপরের দিকে উঠলে লিফট যখন স্টার্ট নেয় তখন একটু সময়ের জন্য যে খুব হেভি লাগে, হ্যাঁ, বাট একটু পরে যখন লিফটটা আস্তে আস্তে কনস্ট্যান্ট রেসে উপরে থাকে তখন আর কিন্তু অস্বাভাবিক ফিল হয় না। সিমিলারলি লিফটটা যখন নিচের দিকে যায়, তখন যখন জাস্ট স্টার্ট করে সেই মুহূর্তে এই যে লিফটের ত্বরণ থাকে নিচের দিকে, তো তখন তুমি নিজেকে একটু হালকা ফিল করো, হ্যাঁ, বাট একটু পরেই 2-3 সেকেন্ড পরে লিফটটা যখন কনস্ট্যান্ট ভেলোসিটি নামা শুরু করে তখন আর তোমার এক্সট্রা কোনো ত্বরণ হয় না, ফিল হয় না তোমার কাছে। তো যার কারণে তুমি তখন নিজেকে নর্মাল ওজনই অনুভব করো। বোঝা গেছে ঘটনাটা? দেখো, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা এই জায়গাতে? কারো কি কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন নাই? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে একটু সবাই একটু বলো তো বাকিরা। এখানে আমি শুধু শিফা আর নির্ণয়ের HW পাইছি, মানে নোট খাতা পাইছি। বাকিদেরটা কি হয়েছে? স্মৃতির কি হয়েছে? লামিয়ার কি হয়েছে? বুঝছি, কিন্তু মানে ছবিটা তুলে পাঠানো হয় না স্যার। সরি, আচ্ছা, আমি পাঠিয়ে দেব। তুমি যে করতেছো, তোমরা যে করতেছো সেটা অ্যাটলিস্ট এভিডেন্সটা আমাকে দিয়ে রাখবা, ঠিক আছে? গুগল ড্রাইভে যে পাঠাইতে হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে? গুগল ড্রাইভের চেয়ে আরো ভালো আমি বলবো যে ফেসবুকেই পাঠাও, কারণ আলটিমেটলি দিন শেষে তোমার নোট খাতা আমি নিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি না, তোমার কাছেই থাকতেছে। ওটা তোমার সম্পদ। এখন তুমি তোমার নিজের সম্পদ কিভাবে গড়তেছো সেটা তোমাদের উপর, বাট ওই আপডেটটা আমাকে দিতে হবে যে কতটুকু কি করতেছো। তো নীতির কি হয়েছে? স্যার আজকে রাতে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে, ফাইন। তো আজকে রাতে পাঠিয়ে দেওয়ার আগে চলেন আমি আরো কয়েকটা ম্যাথ দিয়েছি, আরো 10টা ম্যাথ দিয়েছি, দেখছো নিশ্চয়ই। এই ম্যাথগুলো আজকে আমরা বসে বসে করব। সো 18 থেকে 27 পর্যন্ত 10টা ম্যাথ। আচ্ছা, তো ম্যাথগুলো কি দেখছি আমরা সবাই? না স্যার, দেখতেছি। আচ্ছা, আমি গ্রুপেও দিয়ে দিয়েছি বা এখন যে স্লাইডেও আছে, তোমরা চাইলে এখান থেকেও দেখা শুরু করো, খাতা কলম নাও। আমরা 18 নাম্বার থেকে শুরু করব, হ্যাঁ। তো 18 নাম্বারের যে অঙ্কগুলা, সেটা প্রথমে কি আছে যে 50 গ্রাম ভরে একটা বুলেট এত বেগে এত দেয়ালকে আঘাত করে। স্যার? হ্যাঁ, স্যার লিস্টের টপিকটা পড়ানোর আগে কি আরো কিছু পড়িয়েছিলেন? লিফটের টপিকটা পড়ানোর আগে ওই কয়েকটা প্রশ্নের উত্তর দিয়েছিলাম, মাফির প্রশ্ন উত্তর, আর কিছু পড়াইনি। হ্যাঁ, আচ্ছা স্যার। ওকে। সো কি যেন বলতে নিয়েছিলাম, যে তাহলে আমরা একটু মোবাইল বা যে ডিভাইস থাকে আমরা বের করি, বা স্লাইড থেকে দেখে যদি পড়তে পারি তাহলে তো কথাই নাই। খাতা কলম নিয়ে আমরা শুরু করি। প্রথম অঙ্কটা হচ্ছে বুলেট আর এটা এখানে পশ্চাৎবেগের অঙ্ক নয়, যে কাঠের, আমরা এই টাইপের অঙ্ক করছি না সেকেন্ড চ্যাপ্টারে? কাঠের তক্তার অঙ্ক করছি তো, হ্যাঁ। তাহলে আশা করি এটাও পারবো। তাহলে আমরা একটু খাতা কলম নিয়ে শুরু করি। কারো যদি আলোচনা প্রাথমিক আলোচনা করে দেওয়া লাগে, আমি তো আছি, আমাকে সাথে সাথে একটু জানাও। লেটস সি কি হয়। আমরা 18 থেকে শুরু করি। আজকে কয়টা করতে পারি দেখি। প্রত্যেকে খাতা কলম নাও। আচ্ছা, প্রথম অঙ্কটায় বলছে বুলেট দেয়ালকে আঘাত করছে, ভালো কথা। একটা দেয়ালকে এত গড় বলের সাহায্যে ভেদ করে, আচ্ছা, এবং এত মিটার পার সেকেন্ড বেগে তাপ দেয়াল থেকে বের হয়ে যায়। আচ্ছা, বেগ ছিল বেশি 400 মিটার পার সেকেন্ড, যেটা কমে হয়ে গেছে 50 মিটার পার সেকেন্ড। স্বাভাবিক, তক্তাটা বাধা দিছে, দেয়ালটা বাধা দিছে। তাহলে এখানে প্রশ্ন করছে দেওয়ালটার বেদ কত। সিম্পল, আমাদের গতি মানে সেকেন্ড চ্যাপ্টারের রিলেটেড অঙ্ক, ঠিক আছে। আর কি বলছে, অপেক্ষাকৃত কম ভরের অন্য একটি বুলেট একই প্রাথমিক বেগ এবং একই বল নিয়ে দেয়ালকে ভেদ করতে পারে না, দ্বিতীয় বুলেটটার ভর কত? আচ্ছা, একই বেগ এবং একই বল নিয়ে, বেগও এক বল এক, কিন্তু তারপরেও ভেদ করতে পারে না।
স্যার দ্বিতীয় ক্ষেত্রে তাহলে বাধা টানতে উচ্চারণটা এমন বেশি হবে? দ্বিতীয় ক্ষেত্রে আসলে বাহাদানকারী বলের মানটা বেশি হবে, বাহাদানকারী বলের মানটা। আসলে বাহাদানকারী বলের মান বেশি হবে কথাটা না আসলে ভুল এখানে, মানে সম্পূর্ণ মানে এটা পারফেক্ট কথা হয় না। দ্বিতীয় বুলেটটার যেহেতু ভর কম, তো তার আসলে ভর বেগ কম, সো ভর বেগ কম হওয়ার কারণে সে ওইভাবে পুশ করতে পারে না। দেখি আমরা মুখে মুখে অঙ্কগুলো। দেয়ালটির বেদ বলতে কি বোঝায়? হ্যাঁ হ্যাঁ, মানে দেয়ালটির বেদ বলতে কি বোঝায়? বেদ মানে পুরুত্ব, পুরুত্ব দেয়ালের দূরত্ব পুরুত্ব, দূরত্ব না, পুরুত্ব মানে কতটুক মোটা মানে দেয়ালটা, স্যার কতটুক মোটা। বুলেটের দূরত্ব আর কি। না না, হ্যাঁ হ্যাঁ, বেদটাই বুলেটের অতিক্রান্ত দূরত্ব ইন ওয়ান সেন্স, রাইট? ঠিক আছে, মানে দেয়ালটা যতটুকু মোটা ততটুকু দূরত্বই তো ভেদ করে। আমরা কোন সূত্র ব্যবহার করবো এখানে? ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as, হ্যাঁ নাকি? বুঝতে পারি না? এখান থেকে আগে a এর মান বের করে নিতে হবে, বুলেটটার মন্দনের ভ্যালু কত সেটা বের করে নিতে হবে। সেকেন্ডটায় বুলেটটার ভর বের করার জন্য সেখানে তোমরা ধরে নিবা যে কি কি বলবো আসলে, যে বুলেটটা দেয়ালটাকে ভেদ করতে পারে না। সেখানে ধরে নিবা যে দেয়ালের যে পুরুত্ব, জাস্ট সেই দূরত্বটাকে এস ধরে নিবা। কাউকে বুঝাই দিতে হবে আরো কিছু? সাথে 18 নাম্বারটায় কিছু বুঝাই দিতে হবে কাউকে? কারো কি সমস্যা হচ্ছে? এনিওয়ান? দ্বিতীয়টায় কি করবা? দ্বিতীয় পার্টটায় উল্টা কাজ করবা, কিন্তু এ বের করবা আগে। আর শেষ বেগ কত ধরবা বলো তো দ্বিতীয় পার্টে? 0 ভেরি গুড। 0। আপাতত শর্টকাটেই করে ফেলো, মানে দেখো উত্তরগুলা শর্টকাটে করে মিলাইতে পারো কিনা, তাহলেই হবে। যাদের যাদের হয়ে গেছে একটু অ্যাকনলেজ করবা।
তোমাদের স্কুলে এখন কি চলতেছে? ক্লাস টাস চলতেছে অনলাইনে নাকি? স্যার ক্লাস তো হয় আর অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট একটা প্যারা। সব তো দেখে দেখে লিখতেছো নাকি? মাফি কিছু বলতে যাচ্ছ মনে হয়। স্যার 18 নম্বর স্যার এসের মানে স্যার দূরত্ব কতটুকু দূরত্ব স্যার? দূরত্ব তো সম্পূর্ণ দূরত্ব অতিক্রম করে না এখানে করে না, দ্বিতীয় ক্ষেত্রে। কিন্তু আমরা জাস্ট দূরত্ব কত করে ধরবো? দূরত্ব হচ্ছে পুরো দেয়ালের পুরুত্বটাই ধরে দেখো। আমি ওইটা নিয়ে ভাবতেছি যে ওই দেয়ালে দূরত্ব দিলে উত্তর হয়। পুরো পুরো দেয়ালের দূরত্বটাই ধরবা, কারণ এখানে আসলে তোমাকে এইটা বের করতে হবে যে সর্বোচ্চ কত মানে সর্বোচ্চ না মানে মিনিমাম বুলেটটার ভর মিনিমাম কতটুকু পর্যন্ত থাকলে বা কতটুকু এক্সিট না করলে সেটা বুলেটটাকে ভেদ করতে পারে, দেয়ালটাকে ভেদ করতে পারবে না। তো এই দ্যাট কেসে তুমি এই জন্য দেয়ালের পুরুত্বটাকেই দূরত্ব ধরে নেবা, এবং তুমি তখন শেষ বেগ যেহেতু 0 ধরে নিচ্ছ, তার মানে টেকনিক্যালি একদম দেয়ালের শেষ প্রান্তে এসে সেটা কি হচ্ছে তোমার মানে থেমে গেছে, এটা মিন করতেছে এইখানে। এখন হতে পারে যে এইটা আরো আগে থামতে পারে যদি এটার ভর আরো কম হয়, বাট আমরা এটা দেখতেছি সর্বোচ্চ কত ভর পর্যন্ত গেলে এটা দেয়ালটাকে ভেদ না করে দেয়ালের ভেতরেই থাকতে পারবে। বুঝতে পারছি? জি স্যার, আনসার মিলেছে স্যার। আসছে, হ্যাঁ প্রতিদিন 9 আসা উচিত। গুড। ওকে, যাদের যাদের হয়ে গেল আমরা 18 শেষ করে দিয়ে 19-এ চলে যাব। স্যার আমারও মিলছে। গুড, ভেরি গুড। আমার পক্ষ থেকে তোমার জন্য একটা গোল্ড মেডেল পৌঁছে যাবে। সবার মনে হয় হয়ে গেছে 18 নাকি? কেউ কি বাকি আছো এখনো? 18 হলে 19-এ চলে যাই, দেখি 19-এ কি বলছে। 19-এ বলছে 2 কেজি ভর একটা বস্তুকে একটি স্প্রিং তুলা থেকে ঝুলানো আছে। আচ্ছা, এখানে একটু কনফিউজ হতে পারে। স্প্রিং তুলা, তুলা কি এখানে কি বুঝতে পারছো? এটা কি তুলা বালিশের মধ্যে তুলা থাকে সেটা না, এটা হচ্ছে তুলা যন্ত্র। মানে স্প্রিং তুলা, এটা পুরাটাই ওজন মাপার একটা যন্ত্র বা ভর মাপার একটা যন্ত্র। এটা চিন্তা, এটা এটা কাউন্ট করো তাইলেই হবে। মনে করো তুলা টুলা ঝুলাইছে, যখন তুলাটি 5 মিটার পার সেকেন্ড স্কয়ার টনের উপরে ওঠে আর যখন নিচে নামে তখন ওজনের কি পার্থক্য হবে কিনা। একটু আগে যে লিফটের কনসেপ্টটা আমরা বুঝলাম, এটাই এখানে কাজ করবে। দেখো, চিন্তা করে দেখো।